আমরা শুরু করতেছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সর্বপ্রথম যে এই প্রশ্নটা আনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আজকে আপনাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম ওই পরীক্ষাটাকে আমরা পাঁচটা পার্টে ভাগ করেছি। তার মধ্যে থেকে প্রথম পার্ট ছিল হরফ সম্পর্কে, অর্থাৎ আমরা কায়দার মধ্যে প্রথম যেই মোটামুটি 5টা পৃষ্ঠা পড়েছিলাম ওই 5টা পৃষ্ঠা ছিল হরফ সম্পর্কে। সবাই কি বুঝতেছেন? প্রথম যে 5টা পৃষ্ঠা ছিল ওই 5টা পৃষ্ঠা পুরোটাই ছিল হরফ সম্পর্কে। তো এই হরফগুলোর মধ্যে থেকে আমরা কয়েকটা প্রশ্ন বাছাই করেছিলাম, যেই প্রশ্নগুলো এখানে আপনাদেরকে করা হয়েছে। তো ওই প্রশ্নগুলি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে জায়গায় এখানে প্রথম প্রশ্ন ছিল আরবি হরফ কয়টি। এটা একেবারে সহজ, আরবি হরফ 29টি। হরফ বলতে বোঝানো হয় যে আমরা বাংলাতে যেমন কথা বলার জন্য বর্ণ ব্যবহার করি, আরবিতে আমরা লেটার ব্যবহার করি, তো ইংরেজিতে আমরা লেটার ব্যবহার করি। তো ঠিক তেমনিভাবে আরবি যেই বর্ণগুলো আছে সেগুলোকে আরবিতে হরফ বলা হয়। তো আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে 29টি হরফ আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে দুইটা হা, একটা হচ্ছে গোল হা আর একটা হচ্ছে জিমের মতো হা, এই দুই হায়ের মাঝে পার্থক্য কি। তো এই দুই হায়ের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে এই দুই হায়ের মাখরাজ কি। আপনারা সর্বপ্রথম 2টা হোক 3টা হোক 4টা হরফের মধ্যে যখন পার্থক্য খুঁজবেন তখন আপনারা সর্বপ্রথম মাখরাজটা বের করবেন যে এই 4টা হরফের মাখরাজ কি। তো এখানে আমরা দেখতেছি গোল হায়ের মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা, 1 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা। আর মুখের খালি জায়গাটা হচ্ছে যে আমরা হা করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে মুখের খালি জায়গা বলা হয়। এখান থেকে উচ্চারিত হয় 2টা হরফ ছিল হামসা এবং হা। এখানে আসছে হা হরফ মুখের খালি জায়গা থেকে। আর দ্বিতীয় হরফটা ছিল জিমের মতো হা, এই হা উচ্চারিত হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে। আর কণ্ঠনালীর মধ্যখান হচ্ছে যে আমরা হা করলে দেখবেন আমাদের গলার মাঝে ছোট্ট একটি জিহ্বা দেখা যায়, যেটাকে আমরা আলা জিহ্বা বলি। ওই আলা জিহ্বাটা যে স্থানে, ওই স্থান থেকে যে হরফটা উচ্চারিত হবে সেটা হচ্ছে হা। তো সেখান থেকে 2টা হরফ ছিল আইন এবং হা, তো এখানে হা হরফ আছে। তো এটা হইলো এই 2টা হরফের মাখরাজগত পার্থক্য। এরপর আমরা জানবো সিফাতগত পার্থক্য। সিফাতগত পার্থক্য তেমন কোনো কিছুই নেই, এই 2টা হা বাতাস বের করে পড়তে হয়। আমরা যে 10টি হরফ পড়েছিলাম বাতাস বের করে পড়তে হয়, 2টা হরফই বাতাস বের করে পড়তে হয়। তাহলে আমরা এখানে শুধু মাখরাজগত পার্থক্যটা পেলাম। আচ্ছা, এরপরে লেখা আছে যে আলিফ ও লামের মধ্যে পার্থক্য কি। আলিফ ও লামের মধ্যে পার্থক্য কি এটা আপনারা কায়দার সম্ভবত 4 নাম্বার পৃষ্ঠার মধ্যে পড়েছিলেন। সেখানে একটা সুন্দরভাবে একটা সংজ্ঞা লেখা আছে। সংজ্ঞাটা হচ্ছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। এই সংজ্ঞাটা তো আপনারা সবাই পড়ছেন এবং খুব ভালোভাবে বুঝছেন যে আলিফ থাকবে খালি, অর্থাৎ আলিফটা কারোর সাথে মিলে আসবে না। যখন আলিফটা তার নিজ আকৃতিতে কারোর সাথে না মিলে আসবে তখন সেটা হবে আলিফ। এরপর লেখা আছে যে যদি মিলে পিছনে, অর্থাৎ যদি কোনো শব্দের সাথে মিলে আসতে হয় অথবা কোন একটা হরফের সাথে মিলে আসতে হয় তাহলে ওই হরফের বা ওই শব্দের শেষে মিলে আসবে। যদি শব্দের মাঝে অথবা শব্দের শুরুতে মিলে আসে তাহলে সেটা আলিফ হবে না, ঠিক আছে? ওই শব্দের শেষে মিলে আসবে। তাহলে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে। এরপর লেখা আছে সামনে আর দুদিকে মিলে লাম। সামনে বলতে বোঝানো হয়েছে শুরুতে, আর দুদিকে বলতে বোঝানো হয়েছে যে শব্দের মাঝে ডান দিকেও এক হরফ থাকবে, বামেও একটি হরফ থাকবে। এই 2 হরফের মাঝখানে যখন উপরে লম্বা লম্বি ভাবে লামের মতো বা আলিফের মতো আসবে সেটা আলিফ হবে না, সেটা হবে লাম। এই ছিল আলিফ ও লামের মধ্যে পার্থক্য। এরপর লেখা আছে লম্বাতা ও গোলতায়ের মধ্যে পার্থক্য কি। লম্বাতা এবং গোলতায়ের মধ্যে পার্থক্য কি। দুটোটাই তা, কিন্তু এই দুইটা তা একই,
অর্থাৎ সিফাতগত পার্থক্য কোনো নেই, এই মাখরাজগত পার্থক্য কোনো কিছু নেই, কারণ দুটো হরফের মাখরাজও এক, সিফাতও এক, শুধু আকৃতি একটু ভিন্ন, দুই তায়ের আকৃতি একটু ভিন্ন, কিন্তু উচ্চারণ দুটোটা একই রকম হবে। শুধুমাত্র এটার প্রয়োগ ক্ষেত্রে একটু পার্থক্য হবে, সেটা আমরা পরবর্তীতে জানবো। এখানে যে পার্থক্যটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে লম্বা তায়ের নিচের অংশটা লম্বা থাকবে, অর্থাৎ বায়ের মতো দেখা যাবে, আর গোল তা যেটা সেটা গোল হায়ের মতো হবে, অর্থাৎ আমরা যে হাটা গোল বলেছিলাম যে গোল হা এবং জিমের মতো হা, ওই গোল হায়ের মতো এই তাটা হবে, এটা হইতেছে গোলতা। আর যেটা বায়ের মতো নিচের অংশ লম্বা থাকবে সেটা হচ্ছে লম্বাতা। আচ্ছা, এরপরে আমরা জানবো তিনটি হরফ সদ, সিন, জা। এই তিনটি হরফের মধ্যে পার্থক্য কি? এই তিনটি হরফের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই তিনটা হরফের মাখরাজ এক, জিহ্বার আগা সামনের উপরের, সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লেগে তিনটি হরফ সদ, সিন, জা। তো এই তিনটা হরফের আমরা দেখলাম যে মাখরাজগত কোনো পার্থক্য নেই, কিন্তু এই তিনটা হরফের মধ্যে সিফাতগত পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সদ, এটা হচ্ছে মোটা হরফ, আওয়াজটা মোটা হবে, উপরের দিকে ধাক্কা দিয়ে পড়বেন, ঠিক আছে? এবং যখন এই সদ হরফের উপরে জবর আসবে তখন আমরা আকার ছাড়া পড়ব। আর সিন এবং জা, এই দুইটা হরফের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটা হরফ চিকুন হরফ, এগুলো যখন জবর জবর আসবে তখন এগুলোকে আমরা আকার দিয়ে পড়ব, যেমন সিন জবর সা, জা জবর জা। আচ্ছা, এরপরে এই তিনটা হরফের আরেকটা সিফাত হচ্ছে, তিনটা হরফের এই সিফাতটা আছে, সেটা হচ্ছে যে চড়ুই পাখির মতো আওয়াজ হবে। তো এখানে আমরা সিফাতগত শুধু একটা পার্থক্য পাইলাম যে সদ হবে মোটা হরফ আর সিন ও জা হবে চিকুন হরফ। আচ্ছা, এরপরে আসছে কফ এবং কাফ। এই দুইটা হরফের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম হইতেছে মাখরাজগত পার্থক্য, কফ হরফ জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে, আর কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে। এটা হইতেছে মাখরাজগত পার্থক্য। আর সিফাতগত পার্থক্য হচ্ছে কফ, এটা মোটা হরফ, অতএব এটাকে কফ আকার ছাড়া পড়তে হবে। জবর যখন আসবে আকার ছাড়া পড়তে হবে, অর্থাৎ কফ জবর ক। আর কাফ, এটা আকার দিয়ে পড়বেন, কাফ জবর কা। এবং এই দুইটা হরফের আরেকটা সিফাত হচ্ছে যে এই দুটো হরফ হচ্ছে শক্ত হরফ। আপনারা দেখবেন যে সব শক্ত হরফের মধ্যে এই দুটো হরফ আছে, অর্থাৎ এই দুটো হরফ যখন আপনারা পড়বেন তখন খুব জোর দিয়ে বলবেন, ধীর করে বলবেন, নরম করে বলবেন না। আচ্ছা, এরপরে আসছে ত এবং তা। ত এবং তা, এই দুইটা হরফের মধ্যে পার্থক্য এই কাফ এবং কফের মতনই। প্রথম হইতেছে মাখরাজগত পার্থক্য। মাখরাজগত কোনো পার্থক্য নেই, বরং এই দুইটা হরফের মাখরাজ একই, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। ত, তা, খেয়াল করে দেখেন যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে এই দুইটা হরফ উচ্চারিত হচ্ছে। এরপরে সিফাতগত পার্থক্য হচ্ছে এই দুটো হরফ শক্ত হরফ, এটা তো একই, কোনো পার্থক্য না। আর কিন্তু পার্থক্য হইতেছে ত, এটা মোটা হরফ, আর তা হচ্ছে চিকুন হরফ। আমি সবগুলোই সিফাত বলতেছি, যেটা যেটার সাথে হয় সেটা দেখবেন আপনারা। ত, এটা মোটা হরফ, আর তা হচ্ছে চিকুন হরফ, অতএব ত এর উপরে যদি জবর আসে তখন ত জবর ত পড়ব, আর তা এর উপরে যখন জবর আসবে তখন আমরা পড়ব তা জবর তা। আচ্ছা, এরপরে তিনটা হরফ জ, জাল, সা। এই তিনটা হরফের মধ্যে পার্থক্য মাখরাজ এক। এই তিনটা হরফের মাখরাজ এক, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। ল, জাল, সা। আপনি একটু খেয়াল করে দেখেন যে এই তিনটা হরফ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হচ্ছে। এরপর এই তিনটা হরফের সিফাতগত পার্থক্য হচ্ছে জ, এটা মোটা হরফ, আর জাল এবং সা, এটা এই দুইটা হচ্ছে চিকুন হরফ। অতএব যখন আপনারা জ হরফটা পড়বেন তখন আকার ছাড়া পড়বেন, জ জবর জ, আর জাল এবং সা আকার দিয়ে, জাল জবর জা, সা জবর সা, এভাবে। আচ্ছা,
এরপরে প্রশ্ন দেখেন, হামসা এবং আইন এই দুই হরফের মধ্যে পার্থক্য। হামসা এবং আইন এই দুই হরফের মধ্যে পার্থক্য হচ্ছে, হামসা এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, আর আইন এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে। এবং হামসা এটা শক্ত হরফ, আর আইন হচ্ছে এটা নরম হরফ। এরপরে দাল এবং দদ এই দুইটা হরফের মধ্যে পার্থক্য হচ্ছে, দাল এটা উচ্চারিত হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। দাল ওই তা এবং ত এর মতো, তা ত দাল এই তিনটা হরফের মাখরাজ এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। আর দদ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া উপরে মারির দাঁতের গোড়ার সাথে লেগে বদ হরফ। সবচেয়ে ভালো উচ্চারিত হয় বাম পাশের মারির দাঁতের গোড়ার সাথে লেগে বদ হরফটা সবচেয়ে ভালো উচ্চারিত হয় এবং ইজি ভাবে আপনি পড়তে পারবেন। আর দাল হচ্ছে চিকন হরফ, আর দদ হচ্ছে মোটা হরফ। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে আসতেছে ওয়াও। ওয়াও হরফটা দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে আওয়াজটা বের হবে সেটা হচ্ছে ওয়াও। অনেকেই আপনাদের প্রশ্ন করেছিলাম যে ওয়াও হরফের মাখরাজ কি, বা এটা কিভাবে উচ্চারিত হয়। আপনারা বলছেন যে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। মূলত মুখের খালি জায়গা না, দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে আওয়াজটা বের হবে সেটা হচ্ছে ওয়াও। ওয়াও। তাহলে এই পর্যন্ত আমাদের ছিল হরফ সম্পর্কে আলোচনা। এখানে সর্বমোট 11টা প্রশ্ন আছে। আশা করি এই 11টা প্রশ্নের উত্তর আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই কি শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি আপনারা এই হরফের বিষয়গুলো বুঝে থাকেন, এরপর আমরা মাখরাজ ও সিফাতের বিষয়ে যাই, যেখানে মাখরাজ ও সিফাত দ্বিতীয় পাঠ। মাখরাজ কাকে বলা হয়? মাখরাজ শব্দের অর্থ হচ্ছে স্থান বা জায়গা। আর পরিভাষায় মাখরাজ বলা হয় যে আমি যে হরফটা পড়ব ওই হরফটা যে স্থান থেকে উচ্চারিত হবে ওই স্থানটাকে ওই হরফের মাখরাজ বলা হবে। যেমন আমি বলতেছি বা, বা হরফ বলার সময় আমার দুই ঠোঁট একসাথে লেগে মিলিত হয়ে দুই ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে, এই দুই ঠোঁট হইতেছে বা হরফের মাখরাজ। আমি বলতেছি তা হরফ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে তা হরফ উচ্চারিত হচ্ছে। এই যে আমি বলতেছি জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে, এটা হইতেছে এই তা হরফের মাখরাজ। তাহলে আমরা মাখরাজ বুঝলাম যে মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এরপর আমরা জানবো যে মাখরাজ কত প্রকার। মাখরাজ হচ্ছে 17 প্রকার। মাখরাজ হচ্ছে 17টি। আপনারা সবগুলো মাখরাজই পড়েছেন। যারা মাখরাজগুলো মুখস্থ করেন নাই, আপনারা অবশ্যই মাখরাজগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। কারণ প্রতিটা হরফের আপনার কোন জায়গা থেকে কোন স্থান থেকে হরফগুলো উচ্চারণ হচ্ছে এটা আপনার জানার প্রয়োজন। আপনি যদি জায়গাটাই না চিনেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে উচ্চারণ করতে পারবেন না। সেই জন্য আপনাদের অবশ্যই মাখরাজটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছে সিফাত কাকে বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেই যে আমরা হরফ পড়লাম 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। তো হরফের সংখ্যা হচ্ছে বেশি, মাখরাজের সংখ্যা হচ্ছে কম। এর দ্বারা আমরা বুঝলাম যে একই মাখরাজ থেকে একাধিক হরফ উচ্চারণ হতে পারে। কোনো কোনো মাখরাজের মধ্যে দেখবেন 3টা হরফ আছে, 2টা হরফ আছে, আবার কোনো কোনো মাখরাজে একটা হরফই উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এরপরে আসছে সিফাত কাকে বলা হয়। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। যেমন আমরা বলি যে একটা মানুষের মধ্যে অনেকগুলো গুণ থাকতে পারে। একই মানুষ মোটা হতে পারে, একই মানুষ লম্বা হতে পারে, একই মানুষ দেখতে সুন্দর হতে পারে। তো এই যে একটা ব্যক্তির এতগুলো গুণ, এই গুণগুলোকে সিফাত বলা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যে হরফগুলো পড়বো আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই হরফগুলোর মধ্যেও একই হরফের অনেকগুলো গুণ থাকবে। কোনো কোনো হরফের 2টা থাকবে, কোনো কোনো হরফের 3টা থাকবে, কোনো কোনো হরফের আবার একটা গুণও থাকে, যেগুলো আপনারা এই যে আগে পড়লেন। তাহলে সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। আচ্ছা, এরপরে আছে যে মোটা হরফ কয়টি। মোটা হরফ হচ্ছে সর্বমোট 8টি।
র, খ, দ, সদ, দদ, ত, জ, গইন এবং কফ। এখানে সর্বমোট 8টি হরফ মোটা হরফ আছে। তার মধ্যে থেকে 7টি হরফ হচ্ছে জন্মগতভাবে মোটা। এটা হচ্ছে পরবর্তী প্রশ্নের মধ্যে আস্তে আস্তে দেখেন সত্তাগতভাবে বা জন্মগতভাবে মোটা হরফ কয়টি। অর্থাৎ আমরা যে মোটা হরফ পড়লাম 8টি, তার মধ্যে থেকে জন্মগতভাবে বা এই 7টি হরফকে বানানো হয়েছে মোটা করে, এগুলো প্রথম থেকে মোটা হরফ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আর র হরফ এটা হবে ক্ষেত্র বিশেষ মোটা। এই র হরফ ছাড়া বাকি যে হরফগুলো আছে খ, স, দ, ত, স, গইন, কফ, এগুলো সব হচ্ছে জন্মগতভাবে মোটা। এরপর আস্তে আস্তে বাতাস বের হবে কয়টি হরফে। অর্থাৎ আমরা যখন হরফগুলো উচ্চারণ করব তখন বাতাস বের হবে, আমাদের মুখ থেকে বাতাস বের করে করে উচ্চারণ করতে হবে। এমন হরফের সংখ্যা হচ্ছে 10টি। দেখেন প্রথম হচ্ছে তা, সা, হা, খ, সদ, সিন, শিন, এটা শিন হবে, এখানে সিন দেখা যাইতেছে, এটা শিন হবে, শিন, ফা, কাফ, হা। এই হলো সর্বমোট 10টি হরফ মোটা এই বাতাস বের হবে। এই হরফগুলোকে আপনি যখন উচ্চারণ করবেন তখন বাতাস বের করে করে পড়তে হবে। এমন না যে আপনি বাতাস আটকিয়ে আটকিয়ে বলবেন, এমনটা হবে না, বরং বাতাস বের হবে, বাতাস আপনাকে ছেড়ে ছেড়ে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসছে যে শক্ত হরফ। শক্ত হরফ কয়টি? আচ্ছা, এখানে হচ্ছে শক্ত হরফ হচ্ছে সর্বমোট 8টি হরফ হচ্ছে শক্ত হরফ। এই হরফগুলো হামসা, বা, তা, জিম, দাল, ত, কফ, কাফ। এই 8টি হরফ হচ্ছে শক্ত হরফ। এই হরফগুলো আপনারা যখন পড়বেন তখন আপনাদেরকে ধীর করে পড়তে হবে, আওয়াজটাকে মজবুত হবে, শক্ত করে পড়বেন। তাহলে শক্ত হরফ হচ্ছে এই হরফগুলো। এরপরে আছে যে ঝিঝি পোকার মতো বা চড়ুই পাখির মতো আওয়াজ হবে কয়টি হরফে? তার হরফ সংখ্যা হচ্ছে 3টি। সদ, সিন, জা। সদ, সিন, জা। আচ্ছা, এরপরে আছে হুইসেলের মতো বা বিকট আওয়াজ হয় কোন হরফে? তার সংখ্যা হচ্ছে 1টি হরফ, সেটা হচ্ছে শিন। আপনারা খেয়াল করে দেখবেন যে শিন হরফের আওয়াজটা অনেক বড় হইতেছে, অন্য সব হরফগুলো থেকে এই আওয়াজের এই হরফের আওয়াজটা অনেক বেশি, সেটা হচ্ছে শিন। আচ্ছা, এরপরে আসছে তৃতীয় পাঠ। এখানে আসবে যে হরকত। হরকত কাকে বলা হয়? প্রথম প্রশ্ন হচ্ছে হরকত কাকে বলা হয়, হরকতের উচ্চারণ কিভাবে করে পড়তে হয়? এর উত্তর হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এখানে তাড়াতাড়ি করে বলতে বোঝানো হয়েছে যে আপনি যে টেনে টেনে লম্বা করে বলবেন সেটা পারবেন না। যেমন আপনারা অনেকে হয়তো আগে এইভাবে পড়ছেন যে তা সবর তা, সা সবর সা, জিম সবর জা, হা সবর হা। এইভাবে টেনে টেনে লম্বা করে অনেকেই পড়েছেন, এটা ভুল ছিল। বরং আপনাকে টান ছাড়া পড়তে হবে। যেমন তা সবর তা, সা সবর সা, জিম সবর জা, হা সবর হা। এইভাবে টান ছাড়া আপনাকে হরফগুলো পড়তে হবে, এগুলোকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এরপরে আছে যে জবর জের ও পেশের উচ্চারণ বাংলায় কিসের মতো হবে? অর্থাৎ আমরা যে এখানে জবর জের পেশ পড়তেছি, এগুলোর উচ্চারণটা আমরা যদি বাংলায় যদি এগুলোকে কনভার্ট করি তাহলে এর উচ্চারণটা কি রকম হবে? সেটা হচ্ছে যে জবর এটা বাংলায় আকারের উচ্চারণ হবে, জেরের উচ্চারণ বাংলায় ইকারের উচ্চারণ হবে অর্থাৎ রস্যিকার, এবং পেশের উচ্চারণ বাংলায় উকারের উচ্চারণ হবে অর্থাৎ রস্যকারের উচ্চারণ হবে। অনেকেই দেখা যায় যে বিশেষ করে জেরের উচ্চারণটা অনেকে একার দিয়ে পড়ে, ঠিক আছে? এটা ভুল উচ্চারণ। জেরের উচ্চারণ অনেকেই একারের মতো করে পড়ে, এটা ভুল। যেমন অনেকে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহের, হের দেখেন এখানে একার দিয়ে পড়তেছে, শব্দটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইভাবে অনেকেই জেরের উচ্চারণটা একার দিয়ে পড়ে, এটা
এটা ভুল উচ্চারণ, বরং এখানে হবে রস্যিকার উচ্চারণ। আচ্ছা, এরপরে আছে যে আলিফ কখন হামজা হয়ে যায়। আলিফের উপরে যখন জবর, জের, পেশ, সাকিন, তাসদীদ কিছু এসে যাবে, তখন সেই আলিফটা আলিফ থাকবে না, তখন সেটা হামজা হবে এবং সেটার উচ্চারণ হামজার মতো হবে। এরপরে আছে জবর, জের ও পেশের উচ্চারণের সময় মুখের ধরন কেমন হবে। জবরের সময় মুখ খুলে আপনাকে বলতে হবে, একেবারে মুখ খুলে স্পষ্ট ভাবে। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। অনেকেই দেখা যায় আওয়াজটাকে ভিতরে রেখে একেবারে নিম্ন স্বরে পড়ে, এটা এভাবে না, বরং একেবারে স্পষ্ট ভাবে পড়তে হবে, মুখ খুলে খুলে। জেরের উচ্চারণ বাংলায় মুখের ধরন। জেরের পড়ার সময় আপনার ঠোঁট দুদিকে ছড়ায় পড়তে হবে, অর্থাৎ ডানে বামে ঠোঁট দুদিকে ছড়িয়ে আপনাকে জেরের উচ্চারণটা পড়তে হবে। যেমন হামজাসের ই, বাসের বি, তাসের তি, সাসের সি, এভাবে ঠোঁট দুদিকে ডানে বামে ছড়িয়ে পড়তে হয়। এবং পেশের সময় ঠোঁট গোল করে পড়তে হয়। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। যখন আপনি এইভাবে জবরের সময় মুখ খুলে পড়বেন, জেরের সময় ঠোঁট দুদিকে ডানে বামে ছড়িয়ে পড়বেন, পেশের সময় ঠোঁট গোল করে পড়বেন, তখন আপনার পড়তেও সহজ হবে এবং উচ্চারণটা খুব সুন্দর হবে। আপনি ইজি হরফগুলো উচ্চারণ করতে পারবেন, আপনার কাছে কষ্ট মনে হবে না। অন্যথায় আপনি যদি মুখের ধরনটা ঠিক না করে পড়েন, তখন দেখবেন এই হরফগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে এসেছেন তানবিন ও জসম ও কলকলা। তানবিন কাকে বলা হয়। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ বাংলায় কিসের মতো হয়, বা তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্বয়ের উচ্চারণ হবে। যেমন হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই জবর জান। দেখেন, আমি যে জবর দিয়ে পড়ার সময় কিন্তু শেষে দন্তন্বয়ের উচ্চারণ হইতেছে, জের দিয়ে পড়ার সময়ও শেষে দন্তন্বয়ের উচ্চারণ হচ্ছে, পেশ দিয়ে পড়ার সময়ও শেষে দন্তন্বয়ের উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এরপরে আছে যে জসমযুক্ত হরফ কিভাবে পড়তে হয়। যে হরফের উপরে জসম থাকবে, ওই হরফটাকে আগের যে হরকত থাকবে ওই হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমি পড়তেছি বা সিনজের বিস, এখানে বা হরফের উপরে আছে সাকিন, আগের যে হরফ সেটার নিচে আছে জের, তো এখানে আমি সিন হরফটাকে আগের হরকত জেরের সাথে মিলিয়ে পড়তেছি, বা সিনজের বিস। আচ্ছা, এরপরে আসি যে কলকলা কাকে বলা হয়। কলকলা হরফ কাকে বলা হয়, যে কলকলা শব্দের অর্থ হচ্ছে যে এটাকে আপনার প্রতিধ্বনি করে পড়া। ঠিক আছে, কলকলা হরফ হচ্ছে সর্বমোট 5টি, কফ, ত, বা, জিম, দাল। কখন কলকলা করে পড়তে হয়, যখন এই কলকলার হরফগুলোর উপরে সাকিন হবে, তখন এই হরফগুলোকে কলকলা করে বা প্রতিধ্বনি করে পড়তে হবে। কিভাবে, যেমন একটা শক্ত একটা বস্তু যখন আপনি দেয়ালে নিক্ষেপ করবেন, ওই শক্ত বস্তুটা যেমন দেয়ালে আঘাত করে আবার আপনার দিকে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে আপনি যে হরফগুলোকে কলকলা করবেন, যেমন কফ, ত, বা, জিম, দাল, এই হরফগুলোর উপরে সাকিন হলেই তো কলকলা করে পড়তে হবে। তো ওই সময়ে ওই হরফগুলো তার নির্দিষ্ট মাখরাজ থেকে উচ্চারিত হয়ে আবার আপনার কাছে ফিরে আসবে, আপনার দিকে ফিরে আসবে। আচ্ছা, এরপরে আছে আস্তে আস্তে মদ। প্রথমে আছে মদ কাকে বলা হয়। মদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লম্বা করে পড়া বা দীর্ঘ করে টেনে টেনে পড়াকে মদ বলা হয়। মদের হরফ কয়টি ও কি কি। মদের হরফ হচ্ছে 3টি। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হচ্ছে মদের হরফ। এখন যদি আপনারা বলেন যে আলিফ ইয়া ওয়াও মদের হরফ, এটা কিন্তু মদের হরফের পরিপূর্ণ সংজ্ঞা অনুযায়ী হয় না। কারণ মদের হরফ জবরের পর খালি আলিফ হলেই মদের হরফ হবে, জেরের পর ইয়া সাকিন হলেই মদের হরফ হবে, পেশের পর ওয়াও সাকিন হলেই মদের হরফ হবে। শুধু আলিফ ইয়া ওয়াও একইভাবে এই 3টা হরফ, শুধু আলিফ ইয়া ওয়াও মদের হরফ হয় না।
আচ্ছা, এরপর লেখা আছে মদ প্রথমত কয় প্রকার? মদ প্রথমত 3 প্রকার, একালিফ, 3 আলিফ এবং 4 আলিফ। এরপর লেখা আছে একালিফ মদ কত প্রকার? একালিফ মদ হচ্ছে 4 প্রকার। এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে মদ প্রথমত 3 প্রকার, একালিফ, 3 আলিফ এবং 4 আলিফ। এরপর আছে একালিফ মদ কত প্রকার? একালিফ মদ হচ্ছে 4 প্রকার। আমরা কোনো প্রকারের নাম মুখস্থ করব না, আমরা শুধু ওই প্রকারগুলোকে প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকার এইভাবে মনে রাখবো। কারণ নাম মুখস্থ করতে গেলে আপনাদের হয়তো পরবর্তীতে মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা নামগুলো মুখস্থ করব না, আর সংজ্ঞাগুলো আমরা আমাদের নিজের মতো করে শিখব। এখানে যেই মদগুলো আমরা পড়তেছি একালিফ মদের 4টা প্রকার, এগুলোর সংজ্ঞাগুলো আমরা নিজেদের মতো করে শিখব। আচ্ছা, তাহলে এরপরে আছে একালিফ মদের প্রথম প্রকার, উদাহরণ সহ বলেন। একালিফ মদের প্রথম প্রকার হচ্ছে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়, এটাই হচ্ছে একালিফ মদের প্রথম প্রকার। ওই যে আমরা যেটা পড়েছিলাম যে মদের হরফগুলো, যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে মদের হরফ হয়, ওই একই সংজ্ঞা হচ্ছে একালিফ মদের প্রথম প্রকারের ক্ষেত্রেও। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়, এটা হচ্ছে একালিফ মদের প্রথম প্রকার। এরপর আসছে একালিফ মদের দ্বিতীয় প্রকার, উদাহরণ সহ বলেন। একালিফ মদের দ্বিতীয় প্রকার হচ্ছে খারা আসবর, খারা আসের উল্টা পেশকে মদের হরকত বলে, মদের হরকত হলে উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়। তো এইগুলোর উদাহরণ আপনারা পড়েছেন। এরপরে 3 নম্বর আসছে যে একালিফ মদের তৃতীয় প্রকার। একালিফ মদের তৃতীয় প্রকার, একালিফ মদের তৃতীয় প্রকার হচ্ছে 2 সবরের উপরে থামিলে 2 সবরকে 1 সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হয়, এটা হচ্ছে একালিফ মদের তৃতীয় প্রকার। এরপর আসছে একালিফ মদের চতুর্থ প্রকার, সেটা হচ্ছে যে জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন, জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন এবং তারপরে হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়। এখানে কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার যে মত, এই দুইটা মত থামার সাথে সম্পর্কিত। যদি আপনি থামেন তাহলে সেখানে একালিফ টান হবে, আর যদি না থামেন তাহলে সেখানে কোনো টান হবে না। 2 জবর যে বললাম 3 নাম্বার প্রকারটা, 2 জবর উপরে থামিলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়বেন, আর যদি না থামেন তাহলে কোনো টান হবে না। সেম একই নিয়ম 4 নাম্বার প্রকারের মধ্যে, যে জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন হলে লিনের হরফ হয়, আর লিনের হরফের পরে হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়, না থামলে কোনো টান হবে না। আচ্ছা, এরপরে আসছে 3 আলিফ মদ কত প্রকার? 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার। প্রথম প্রকারটা হচ্ছে যে আমরা যেই প্রথম প্রকারের মধ্যে যেই সংজ্ঞাটা পড়েছিলাম, বা মদের হরফ কয়টি ওইখানে যে সংজ্ঞা পড়েছিলাম, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে মদের সেটা হচ্ছে একালিফ টেনে পড়তে হয়। তো এই যে আমরা বললাম যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়, এই মদের পরেই যদি আপনি থেমে যান, পরের হরফে যদি থেমে যান, তাহলে সেখানে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। প্রথমে ছিল একালিফ, কিন্তু আপনি যখন থামতেছেন পরের হরফে, তখন সেটা 3 আলিফ হয়ে যাবে, একালিফ মদটাই 3 আলিফ মদ হিসাবে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে 3 আলিফ মদের দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারটা একেবারেই সহজ, যে সেটা হচ্ছে যে মদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকিলে, একটা চিহ্ন সেখানে দেওয়া আছে, ওই চিহ্নটা থাকলেই সেখানে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এরপর আসছে 4 আলিফ মদ। 4 আলিফ মদ এটাও এক প্রকার, সেটা হচ্ছে যে মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। এই মোটা চিহ্নটা অনেক সময় দেখা যাবে যে মদের হরফের উপরে থাকবে, সেখানে 4 আলিফ টেনে পড়বেন। কখনো তাসদীদ যুক্ত হরফের উপরে থাকবে ওই মোটা চিহ্নটা, সেখানে আপনাকে 4 আলিফ টেনে পড়তে হবে। কখনো শুধু হরফের উপরে থাকবে, সেখানেও আপনাকে 4 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ ওই চিহ্নটা মনে রাখবেন, সেটা চাই মদের হরফের উপরে থাকুক, বা তাসদীদ যুক্ত হরফের উপরে থাকুক, অথবা সাকিন যুক্ত হরফের উপরে থাকুক, অথবা শুধু হরফের উপরে হোক, সেখানে আপনাকে 4 আলিফ টেনে পড়তে হবে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে কারণ এই 4 আলিফ মদটা সর্বমোট হইতেছে 5 প্রকার। আমরা 5 প্রকার যদি পড়তে যাই, এটা বিশাল বড় একটা
প্রকার হবে, 5টা প্রকারের 5টা সংজ্ঞা হবে, ওই সংজ্ঞা অনুযায়ী আপনাকে বুঝতে হবে, দেখা যাবে আপনি সেটা পারবেন না। এই জন্য আমরা এই 5টা প্রকারের কি একটা প্রকার বানিয়ে শুধু মোটা চিহ্নটা পড়ি, কারণ 5টা প্রকার যে চারালিপ মত যে 5 প্রকার, ওই 5 প্রকারের সংজ্ঞা অনুযায়ী যেখানেই টান হবে চারালিপ, ওইখানেই দেখবেন ওই মোটা চিহ্নটা থাকবে। ওই 5টা প্রকারের সংজ্ঞা অনুযায়ী যেখানে চারালিপ টান হবে প্রত্যেক জায়গায় ওই মোটা চিহ্নটা দেওয়া থাকবে। তো যেহেতু মোটা চিহ্নটা সেখানে থাকবে, এই জন্য আমরা সংজ্ঞাটা মুখস্থ করতেছি না, বরং আমরা সংজ্ঞা ছাড়া শুধু ওই চিহ্নটা মনে রাখবো যে এই চিহ্নটা থাকলেই আমাকে চারালিপ টেনে পড়তে হবে। তাহলে এই পর্যন্ত ছিল আপনাদের পরীক্ষার যে কোশ্চেনগুলো, মোটামুটি উত্তরটা আপনাদেরকে দিলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, কেউ যদি আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে এখনো সময় আছে, প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি এই বিষয়টা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। এমন কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মাত্রাস মানে 1 নং মাত্রাস 2 নং মাত্রাস এটা অনুযায়ী একটু মনে রাখতে হবে নাকি শুধু কোন জায়গাতে কোথায় সেটা মনে রাখতে হবে? এখানে যেই 17টা মাত্রাস যে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা শুধু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে দেওয়া হয়েছে। এখন আপনি যে ওইভাবে মনে রাখতে হবে বিষয়টা এমন না, সিরিয়াল অনুযায়ী যে মনে রাখতে হবে বিষয়টা এমন না। এখানে মূল বিষয়টা হইতেছে প্রত্যেকটা হরফের মাখরাজ বা উচ্চারণের স্থানটা আপনার জানা। ঠিক আছে, যখন আপনি উচ্চারণের স্থানটা জানবেন তখন কিন্তু আপনাকে ওই হরফটা প্রশ্ন করলে আপনার সাথে সাথে বলতে পারবেন। যেমন এখন আমাদের এই মাখরাজ আমরা সিরিয়াল অনুযায়ী আমিও নিজে এখনো পারি না, যখন পড়ছি তখন তো অবশ্যই মাদ্রাসায় যখন পড়ছি তখন এগুলো সব সিরিয়াল অনুযায়ী মুখস্থ করেছি, কিন্তু এখন সেই সিরিয়ালটা মনে নেই। কিন্তু আমি যখন একটা হরফ পড়ি তখন সাথে সাথে সেটা আমি বুঝতে পারি যে এই হরফের মাখরাজ এটা, বুঝতেছেন? তো আপনাদেরও একটা সময় আসবে যখন আপনি বারবার পড়তে থাকবেন, একটা শব্দ পড়বেন, একটা শব্দের মধ্যে 4টা হরফ আসতেছে, এই 4টা হরফকে প্রথম দেখবেন যে হরফগুলোর মাখরাজ কি, এই হরফগুলোর সিফাত কি, জবর জের পেশ থাকলে জবর উচ্চারণ কিভাবে করতে হয়, জের উচ্চারণ কিভাবে করতে হয়, পেশের উচ্চারণ কিভাবে করতে হয়, এই সব কিছু মিলে মিলে যখন আপনি চিন্তা ফিকির করে করে এক একটা শব্দ পড়বেন তখন এগুলো আপনার মাঝে বসতে থাকবে। তো এইভাবে পড়তে পড়তে এমন একটা সময় আসবে যখন এগুলো নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, এমনিতেই আপনার মনে আসবে। বুঝতেছেন? হ্যাঁ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আপনারা পড়ে আসবেন। আর শনিবারে কিন্তু আপনাদের অবশ্যই ক্লাস হবে, আগামীকাল শনিবার অবশ্যই ক্লাস হবে। আপনাদের যে 19 নাম্বার পৃষ্ঠা পড়া ছিল এটা অবশ্যই সবাই পড়ে আসবেন। যাদের যেই পৃষ্ঠাটা পড়া দেওয়া হয়েছে ক্লাসে ওই পৃষ্ঠার পড়াগুলো অবশ্যই পড়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।